ঢাকার ভোরটা আজ অন্যরকম চেহারা নিয়ে এসেছিল। চারদিকে পুলিশের সাইরেন, রাস্তায় চেকপোস্ট, দামি কালো গাড়ির দীর্ঘ সারি আর মাইকে ক্রমাগত ঘোষণা। মাননীয় মন্ত্রী মির্জা শাহরিয়ার কিছুক্ষণের মধ্যেই এসে পৌঁছাবেন। প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের সদস্যরা সতর্ক অবস্থায় দাঁড়িয়ে আছে, কিন্তু সেই ভিড়ে একটি মুখ ছিল অন্যদের চেয়ে আলাদা। টানটান উর্দি, কাঁধ দুটো সোজা, চোখে ধারালো দৃষ্টি আর মুখে এক কঠিন নীরবতা। নাম তার এএসপি নাবিলা আহমেদ। সকালেই তাকে জানানো হয়েছিল যে আজ মন্ত্রী মির্জা শাহরিয়ারের নিরাপত্তার দায়িত্বের ডিউটি তার ওপর। নাবিলা শুধু স্যার বলে ওয়াকিটকিটা রেখে দিয়েছিল, কিন্তু তার ভেতরের এক পুরনো ক্ষত যেন আবার জেগে উঠল। এই মির্জা শাহরিয়ার, যে নামটি তার পুলিশি জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায়ের সাথে জড়িয়ে আছে। শহরের এক পোশাককর্মী মেয়ের ওপর ঘটে যাওয়া পাশবিকতার সেই মামলা, যার এজাহার লেখার পরেই সব প্রমাণ হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। সাক্ষীদের হয় টাকা দিয়ে কিনে নেওয়া হয়েছিল, নয়তো হুমকি দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হয়েছিল। আর অপুর মহল থেকে নির্দেশ এসেছিল ফাইলটা বন্ধ করে দিতে। তখন নাবিলা নতুন ছিল, ক্ষমতার খেলার মারপ্যাচ সে পুরোপুরি বুঝত না, কিন্তু ভুলতে পারেনি। আজ যেখানে একটি আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে সাংসদের সংবাদ সম্মেলন হওয়ার কথা ছিল, নাবিলা সাংসদের ঠিক পেছনেই হাঁটছিল। তার চোখ চারপাশের ভিড়কে জরিপ করছিল, কিন্তু মন পড়েছিল একটি মুখচ্ছবিতে, সেই মেয়েটির মুখ যা তাকে বহু রাত শান্তিতে ঘুমাতে দেয়নি। সাংসদ মঞ্চে উঠলেন এবং মির্জা শাহরিয়ার তার স্বভাবসুলভ ভঙ্গিতে সমাজসেবা, সুশাসন এবং স্বচ্ছতা নিয়ে ভাষণ দিতে শুরু করলেন। নাবিলা পেছনেই দাঁড়িয়েছিল, কিন্তু প্রতিটি শব্দ তার কানে বিষের মতো বিঁধছিল। ঠিক তখনই তার পকেটে থাকা ফোনটা কেঁপে উঠল। একটি মেসেজ এসেছে, সাক্ষীর খোঁজ পাওয়া গেছে। শহরের বাইরে পুরান একটা কারখানায় কাল সকালে দেখা করতে চায়। নাবিলার হাতটা শক্ত হয়ে গেল। এই সেই সাক্ষী যে বহু বছর ধরে নিখোঁজ ছিল আর এই মামলার মোড় ঘুরিয়ে দিতে পারত। সংবাদ সম্মেলন শেষ হলে সাংসদ ভিআইপি লাউঞ্জে ফিরে এলেন। নাবিলাও তার সাথে গেল। মির্জা শাহরিয়ার তাকে দেখে এক বিদ্রুপের হাসি দিয়ে বললেন, অফিসার, এসব বৃথা চেষ্টা করে লাভ নেই। আপনার মতো অনেক সৎ অফিসার আমি দেখেছি। ফাইলটা ভুলে যান, না হলে চাকরি আর জীবন দুটোই খোয়াবেন। নাবিলার চোখে মুহূর্তের জন্য একটা আগুন জ্বলে উঠল, কিন্তু মুখের ভাব বদলালো না। স্যার, আমার দায়িত্ব এখানেই শেষ, শুধু এইটুকু বলেই সে বেরিয়ে এলো। রাতে যখন সে বাসায় ফিরল, বাড়ির পরিবেশটা থমথমে ছিল। স্বামী রাশেদের চোখে ছিল অজানা প্রশ্ন, আর ছোট মেয়ে নদী তার পড়ার বইয়ে এমনভাবে ডুবেছিল যেন ঘরের ভেতরের মানসিক চাপ সে টের পেয়ে গেছে। নাবিলা রাশেদকে শুধু বলল, কাল জরুরি কাজে আমাকে শহরের বাইরে যেতে হবে। সকালে সে দুজন কনস্টেবলকে নিয়ে সেই পুরনো কারখানার দিকে রওনা হলো। রাস্তাটা নির্জন, ভাঙাচোরা পথের দুপাশে কেবল কাশবন, বাতাসে ধুলো আর দূর থেকে ভেসে আসা আজানের সুর। কিন্তু কারখানার কাছে পৌঁছাতেই সে দেখল সাক্ষীর থাকার ঘরটা অর্ধেক পড়া, দরজা ভাঙা আর ভেতরে ছাই ছাড়া কিছুই নেই। পাশের এক দোকানদার ফিস করে জানালো, রাতে একটা মাইক্রোবাসে করে কারা যেন এসে তাকে তুলে নিয়ে গেছে। বলে গেছে, মুখ খুললে ফল ভালো হবে না। নাবিলা দাঁতে দাঁত চাপল। ফেরার পথেই তার কাছে ফোন এলো, আজ সন্ধ্যায় সাংসদের আরেকটি জরুরি সংবাদ সম্মেলন আছে, আপনাকে নিরাপত্তায় থাকতে হবে। সন্ধ্যায় রাজধানীর সবচেয়ে বড় অডিটোরিয়ামটা সংবাদকর্মীতে ভর্তি ছিল। সাংসদ মির্জা শাহরিয়ার মঞ্চে দাঁড়িয়ে, তার মুখে সেই দাম্ভিক হাসি আর মাইকে মিথ্যার ফুলঝুড়ি। নাবিলা ভিড়ের মধ্য দিয়ে এগিয়ে গেল। মঞ্চে পৌঁছে হঠাৎ তার ডান হাত এমন কিছু করল যার শব্দে পুরো হল নিস্তব্ধ হয়ে গেল। সাংসদের গালে সজোরে একটি চড়, সবার সামনে ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল। সাংবাদিকদের কলম থেমে গেল, আর পুরো হলে পিনপতন নীরবতা। মির্জা শাহরিয়ারের মুখটা ফ্যাকাশে হয়ে গেল, তার চোখে বিস্ময় আর অপমানের আগুন। নাবিলা একটা কথাও না বলে মঞ্চ থেকে নেমে বাইরে চলে গেল। পরের 1 ঘন্টায় প্রধানমন্ত্রীর দপ্তর থেকে আদেশ এলো, এএসপি নাবিলা আহমেদকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো। কিন্তু তার পরের দিনই ঢাকার রাস্তায় স্লোগান উঠল, আমাদের নাবিলা আপাকে ফেরত চাই, ন্যায়ের জন্য লড়াই হবে। হাজার হাজার মানুষ প্ল্যাকার্ড হাতে রাস্তায় নেমে এলো। সোশ্যাল মিডিয়ায় হ্যাশট্যাগ ট্রেন্ড করতে শুরু করলো, #StandWithNabila। সরকার বুঝতে পারছিল এই আগুন সহজে নেভান নয়। আসল খেলাটা এবার শুরু হতে যাচ্ছিল, কারণ মির্জা শাহরিয়ার তার শেষ এবং সবচেয়ে ভয়ঙ্কর চালটা চালতে তৈরি হচ্ছিল। হলের সেই থাপ্পড়টা শুধু মির্জা শাহরিয়ারের গালে লাগেনি, লেগেছিল সেই গোটা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার মুখে, যা বছরের পর বছর ধরে ন্যায় বিচারকে পিষে মারছিল। আর এখন সেই ব্যবস্থা মরিয়া হয়ে নাবিলাকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। সাংসদের চোখে ছিল তীব্র ক্রোধ, কিন্তু তার গালের লালচে ভাবটা শুধু রাগের ছিল না, ছিল চরম অপমানের। মঞ্চ থেকে নামার সময় তিনি তার ব্যক্তিগত সহকারীর দিকে ঝুঁকে চাপা গলায় বললেন, আজ রাতেই ওকে বুঝিয়ে দিতে হবে সিস্টেমের ভেতরে থেকে সিস্টেমের বিরুদ্ধে যাওয়ার পরিণাম কি হয়। বাইরে মিডিয়ার ক্যামেরা নাবিলাকে ঘিরে ধরেছিল, কিন্তু সে কোনো কথা না বলে পুলিশের গাড়িতে উঠে সোজা নিজের অফিসে ফিরে গেল। অফিসের পরিবেশটি ছিল অদ্ভুত। কিছু সহকর্মী গর্বের সাথে তাকাচ্ছিল, কেউ ভয়ে মুখ নামিয়ে নিয়েছিল, আর কেউ চুপ করে ভাবছিল এরপর কি হতে চলেছে। সেই রাতেই দেশের প্রধান টিভি চ্যানেলগুলোতে টক শো শুরু হলো। একদল বলছিল নাবিলা 4 পদের অমর্যাদা করেছে। অন্যদিক থেকে সারা দেশ জুড়ে আওয়াজ উঠছিল, একজন সৎ অফিসারও যদি চুপ করে যায় তবে সাধারণ মানুষ কার কাছে যাবে।
কিন্তু ক্ষমতার অন্দরমহলে অন্য এক ছক কষা হচ্ছিল। মির্জা শাহরিয়ার তার দলের বড় নেতা আর মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে এক রুদ্ধদ্বার বৈঠক করলেন, যেখানে মোবাইল ফোন বা ক্যামেরা নিয়ে ঢোকা নিষিদ্ধ ছিল। শুধু বরখাস্ত নয়, ওকে শেষ করে দিতে হবে, আইনি পথে নয়, সিস্টেমের পথে, ঠান্ডা গলায় বললেন সাংসদ। পরের দিন সকাল থেকে নাবিলার বাসার চারপাশে কিছু সন্দেহজনক গতিবিধি শুরু হলো। অচেনা গাড়ি এসে কিছুক্ষণ থেমে আবার চলে যাচ্ছিল, কিছু লোক পাড়ায় এসে খোঁজ খবর নিচ্ছিল। এমনকি তার স্বামী রাশেদ যখন বাজার করতে গিয়েছিল, তখন দুজন লোক তাকে ঘিরে ধরে ফিসফিস করে বলল, আপনার স্ত্রীকে বলুন ফাইলটা থেকে দূরে থাকতে, না হলে মেয়েকে স্কুল থেকে একাই আনতে যেতে হবে। রাশেদের মুখটা ফ্যাকাশে হয়ে গেলেও সে কিছু বলল না, বাড়ি ফিরে ভেতর থেকে দরজা বন্ধ করে দিল। নাবিলা যখন সবটা শুনল, তার চোখে রাগ আর উদ্বেগ দুটোই ফুটে উঠল। সে স্বামীর কাঁধে হাত রেখে বলল, এরা ভয় দেখাতে চাইছে, আর এটাই ওদের সবচেয়ে বড় দুর্বলতা। এদিকে রাজপথে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠছিল। বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আইনজীবী, শ্রমিক, সব শ্রেণীর মানুষ নাবিলার সমর্থনে পোস্টার হাতে নেমে পড়েছিল। থাপ্পড় মারা অফিসার এখন একটা প্রতীকে পরিণত হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় তার ছবি আর ভিডিও ভাইরাল হয়ে গিয়েছিল। কিন্তু এই আগুন নেভানোর জন্য মির্জা শাহরিয়ার নতুন চাল চাললেন। তিনি তার অনুগত মিডিয়া হাউসগুলোকে ডেকে নাবিলার বিরুদ্ধে মিথ্যা খবর তৈরির নির্দেশ দিলেন। পরের দিন সকালে পত্রিকার প্রথম পাতায় শিরোনাম হল, চরকাণ্ডের পেছনে গভীর ষড়যন্ত্র, বিরোধী দলের সঙ্গে এএসপি নাবিলার আতাতের অভিযোগ। টিভিতে বিতর্ক শুরু হলো, নাবিলা কি নায়ক নাকি রাজনৈতিক গুটি? এই অভিযোগ নাবিলার জন্য নতুন ছিল না, কিন্তু এবারেরটা ছিল অনেক বড়, কারণ মানুষের বিশ্বাসে চিড় ধরলে আন্দোলন মুখ থুমে পড়বে। কিন্তু নাবিলা চুপ না থেকে সরাসরি লড়াই করার সিদ্ধান্ত নিল। সে তার পুরনো মামলার ফাইলটা আবার খুলল, সেই সব সাক্ষী আর প্রমাণের তালিকা তৈরি করল যা এখনও খুঁজে পাওয়া সম্ভব। সে জানত তার প্রতিটি পদক্ষেপে নজর রাখা হচ্ছে, তাই সে তার বিশ্বস্ত পুরনো সহকর্মী এবং অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর কাশেম চৌধুরীকে ফোন করল, যিনি একসময় তার প্রশিক্ষক ছিলেন। কাশেম সাহেব সময় নষ্ট না করে বললেন, মা, এই খেলা সহজ নয়, কিন্তু তুই যদি পিছিয়ে যাস তবে এই শয়তানগুলোই সারা জীবন জিতবে। এরই মধ্যে মির্জা শাহরিয়ার পুলিশ হেডকোয়ার্টারে চাপ সৃষ্টি করে নাবিলার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত কমিটি বসিয়ে দিলেন। আদেশ এলো, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নাবিলা আহমেদ বরখাস্ত থাকবেন। এই খবরে সারা শহরে হইচই পড়ে গেল, কিন্তু নাবিলা এটাকে পরাজয় হিসাবে না দেখে দেখল এক নতুন সুযোগ হিসাবে। এখন সে উর্দির বাঁধন ছাড়াই সত্যের পেছনে ছুটতে পারবে। সেই রাতেই কাউকে কিছু না জানিয়ে সে একটি পুরনো জিপে করে কাশেম চৌধুরীর সঙ্গে সাক্ষীদের সন্ধানে বেরিয়ে পড়ল। প্রথম সাক্ষী ছিল একটি ক্লিনিকের পুরনো অ্যাম্বুলেন্স চালক, যে বহু বছর আগে সেই মেয়েটিকে হাসপাতালে নিয়ে গিয়েছিল, কিন্তু তাকে বয়ান দিতে দেওয়া হয়নি। নাবিলা যখন তার কাছে পৌঁছালো, সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ম্যাডাম, আমি সব সত্যি বলবো, কিন্তু আমার বউ বাচ্চাদের বাঁচান। নাবিলা তাকে কথা দিল, আমি বেঁচে থাকতে আপনার কিচ্ছু হবে না। কিন্তু তাকে নিয়ে বাইরে আসতেই একটা কালো মোটরসাইকেল তীব্র গতিতে এসে তাদের উপর গুলি চালাতে শুরু করলো। নাবিলা মুহূর্তের মধ্যে সাক্ষীকে মাটিতে শুইয়ে দিল এবং নিজে একটা দেয়ালের আড়ালে আশ্রয় নিল। মোটরসাইকেলটা অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। এটা ছিল সরাসরি বার্তা, পিছিয়ে যাও। কিন্তু নাবিলা এখন থামার পাত্রী ছিল না। সে ঠিক করল, পরের সংবাদ সম্মেলনে সে শুধু চড়ের জবাব নয়, গোটা দেশের সামনে সাংসদের আসল মুখোশ খুলে দেবে, তার জন্য যদি নিজের জীবনও দিতে হয়। পরের দিন সকালে ঢাকার বাতাসে এক অদ্ভুত উত্তেজনা ছিল, যেন সবাই টের পাচ্ছিল বড় কিছু একটা ঘটতে চলেছে। নাবিলা সারা রাত জেগেছিল। তার টেবিলে ছড়ানো ছিল ফাইলের পাতা, অর্ধেক খাওয়া চায়ের কাপ আর খোলা জানলা দিয়ে আসা ভোরের ঠান্ডা বাতাস। তার মুখটা ক্লান্ত দেখাচ্ছিল, কিন্তু চোখে ছিল সেই জেদ যা কেবল তারাই দেখাতে পারে যারা নিজেদের উৎসর্গ করার জন্য প্রস্তুত থাকে। সে কাশেম চৌধুরীকে স্পষ্ট বলল, চাচা, আজ খেলা শেষ করতে হবে, জিতি বা হারি, পেছনে ফেরার কোনো পথ নেই। কাশেম সাহেব কোনো প্রশ্ন না করে তার পুরনো রিভলভারটা বের করে বললেন, তাহলে আজ কারো না কারো শেষ দিন। ওদিকে সাংসদ মির্জা শাহরিয়ার তার বাংলোয় বসে শেষ চালের প্রস্তুতি নিচ্ছিলেন। তিনি তার পোশাক গুন্ডাদের নির্দেশ দিলেন, সংবাদ সম্মেলনে পৌঁছানোর আগেই ওকে থামাও, নইলে ক্যামেরার সামনে আমার সব শেষ। কিন্তু সেই দিন ভাগ্য সম্ভবত নাবিলার সাথেই ছিল, কারণ সকাল হতেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়ে গেল। সেই অ্যাম্বুলেন্স চালক যাকে গতরাতে গুলি করে ভয় দেখানো হয়েছিল, সে নিজের জীবনের ঝুঁকি নিয়ে মোবাইলে তার জবানবন্দি রেকর্ড করে আপলোড করে দিয়েছিল। সেখানে সে স্পষ্ট বলেছিল, সেই মেয়েটির মামলা সাংসদ টাকা দিয়ে ধামাচাপা দিয়েছিলেন এবং পুলিশের ওপর চাপ দিয়ে রিপোর্ট বদল করিয়েছিলেন। ভিডিওটা মিনিটের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে গেল। সাংবাদিক, ছাত্র, সাধারণ মানুষ সবাই রাস্তায় নেমে এলো। এখন আর এটা নাবিলা বনাম মির্জা শাহরিয়ারের লড়াই ছিল না, আসল ঝড়টা এখনও বাকি ছিল। দুপুরে প্রেস ক্লাবের বাইরে হাজার হাজার মানুষের ভিড়, পুলিশের গাড়ি, মিডিয়ার ভ্যান, পোস্টার, স্লোগান, চারদিকে টানটান উত্তেজনা। ঠিক তখনই নাবিলা ভিড় ঠেলে ভেতরে ঢুকল। আজ তার গায়ে উর্দি ছিল না, কিন্তু তার হাঁটার ভঙ্গি আর চোখের দৃষ্টি উর্দির চেয়েও বেশি শক্তিশালী।
মঞ্চে মির্জা শাহরিয়ার বরাবরের মতোই হাসার চেষ্টা করছিলেন, কিন্তু তার চোখের কোণে জমে থাকা ভয়টা স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি মাইক ধরে বললেন, দেশের উন্নয়নের জন্য আমাদের এক হয়ে কাজ করতে হবে, কিন্তু কিছু মানুষ রাজনৈতিক ষড়যন্ত্র করে বাধা সৃষ্টি করছে। ঠিক তখনই নাবিলা শান্ত পায়ে এগিয়ে গিয়ে মাইকটা নিজের হাতে তুলে নিল। ভিড়টা একেবারে চুপ হয়ে গেল, ক্যামেরার ফ্ল্যাশ ঝলসে উঠল, আর নাবিলা কোনো চিৎকার বা রাগ না করে শান্ত গলায় বলল, উন্নয়ন তখনই হয় যখন সত্য বেঁচে থাকে। আর সত্যটা হলো এই, সে তার ব্যাগ থেকে একটা ফাইল বের করল, তারপর একটা পেন ড্রাইভ লাগিয়ে বড় পর্দায় মামলার আসল রিপোর্ট, সাক্ষীদের ভিডিও জবানবন্দি আর ব্যাংক লেনদেনের প্রমাণ একের পর এক দেখাতে শুরু করল। মির্জা শাহরিয়ার মাইক কেড়ে নিতে চেষ্টা করলেন, কিন্তু নাবিলা তার দিকে তাকিয়ে বলল, এদেশের পুলিশের কাজ অপরাধীকে বাঁচানো নয়, ধরা। আর আজ আমি শুধু একজন অফিসার হিসেবে নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে বলছি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই কথা বলার সাথে সাথেই কাশেম চৌধুরী এবং আরও দুজন সৎ পুলিশ অফিসার এগিয়ে এসে সারা দেশের লাইভ ক্যামেরার সামনে সাংসদকে হাতকড়া পুড়িয়ে দিলেন। সেই দৃশ্যটা এতটাই শক্তিশালী ছিল যে পরের কয়েক ঘন্টা ধরে প্রতিটি চ্যানেল আর সংবাদপত্রে শুধু ওই ছবিটাই চলছিল। সেই সন্ধ্যায় বঙ্গভবন থেকে আদেশ এলো, এএসপি নাবিলা আহমেদকে তার পদে পুনর্বহাল করা হলো এবং তাকে দুর্নীতি দমন কমিশনের বিশেষ টাস্ক ফোর্সের প্রধানের দায়িত্ব দেওয়া হলো। কিন্তু নাবিলা মিডিয়াকে শুধু বলল, এই জয় আমার নয়, এই জয় সেই মেয়েটির যার কণ্ঠস্বর বছরের পর বছর ধরে চেপে রাখা হয়েছিল। এই জয় সেই সব বাবা মায়ের যারা ক্ষমতার ভয়ে মুখ খুলতে পারে না। ভিড়ের মধ্যে রাশেদ তার মেয়ে নদীকে নিয়ে দাঁড়িয়েছিল, তার চোখে জল ছিল কিন্তু মুখে ছিল গর্ব। আর কাশেম চৌধুরী শুধু মৃদুস্বরে বললেন, আজ তুই শুধু একটা থাপ্পড় মারিসনি মা, তুই পুরো পচা দেয়ালটাকেই ভেঙে দিয়েছিস। সেই রাতে নাবিলা তার বাড়ির ছাদে বসেছিল, আকাশে তারা জলজল করছিল, দূর থেকে তখনও স্লোগানের শব্দ ভেসে আসছিল, কিন্তু তার মনে ছিল এক গভীর শান্তি, যে কাল যদি আরও একজন মির্জা শাহরিয়ার জন্মায়, তাকে থামানোর জন্য এদেশের কোনো না কোনো প্রান্তে সত্য বলার মানুষও থাকবে, যে একাই পুরো সিস্টেমকে নাড়িয়ে দিতে পারে। আর সম্ভবত এ কারণেই আজও ঢাকার অলিগুলিতে লোকেরা বলে, মনে আছে তো নাবিলা ম্যাডামের সেই থাপ্পড়ের কথা, যেটা এক ঝটকায় ক্ষমতার দম্ভ চুরমার করে দিয়েছিল। তো বন্ধুরা, আপনাদের এই গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিন, যাতে আমরা আপনাদের জন্য আরও ভালো গল্প নিয়ে আসতে পারি।